প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মারুফ রনি। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব আগামী অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের দাবি দেওয়া নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি জনাব ফজলুল হক এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি জনাব তৌফিক এহসান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমে আমি আসছি জনাব ফজলুল হক। আগামী মাসেই নতুন বাজেট আসছে, তো ব্যবসায়ী হিসেবে আগামী বাজেটে আপনি কেমন দেখতে চান? আমরা দেখতে চাচ্ছি যে আমাদের যেন অর্থনৈতিক বান্ধব হয়, ইন্ডাস্ট্রি বান্ধব হয়, এরকম একটা বাজেট, যেই বাজেটে আমরা এদেশে আরও ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারবো। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বিটিএমই একটা বড় অর্গানাইজেশন, অনেক টেক্সটাইল মিল বিটিএমির সদস্যভুক্ত এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমরা অনেক সাপোর্ট দিয়ে থাকি। সরকারের যে ভিশন 2021 সনে 50 বিলিয়ন, এটার জন্য কিন্তু আমাদের আরও ইন্ডাস্ট্রি প্রয়োজন। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি, কিছু কিছু ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে ওভেন ফেব্রিক্সে অথবা ডেনিমে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এটার জন্য কিন্তু আমাদের সরকারের থেকেও আমাদের অনেক সাপোর্ট লাগবে। যদি ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি যদি ফুলফিল না হয়, তাহলে কিন্তু আমরা 50 বিলিয়নে যেই ভিশন আছে সরকারের, সেখানে পৌঁছা কষ্ট হয়ে যাবে। তো নতুন বিনিয়োগের ক্ষেত্রে আসলে কি ধরনের আপনারা সরকারের কাছে কি ধরনের প্রস্তাব নিয়ে গেছেন? দেখেন, আমরা আমাদের ক্যাপিটাল মেশিনারির আমদানি, তারপরে আপনাদের যেই বিভিন্ন ট্যাক্সের যেই আমদানি শুল্ক কমানোর বিষয়ে কোনো আপনাদের কোনো প্রস্তাব ছিল? জি, আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে আমাদের যেটা নাকি ক্যাপিটাল মেশিনারি, আমাদের 1% যেটার উপরে ডিউটি আছে, সেটা থেকে রহিত চাচ্ছি আমরা, এইটা মওকুফ চাচ্ছি। কারণ একটা ইন্ডাস্ট্রি করতে অনেক টাকার প্রয়োজন এবং 1% একটা অনেক টাকা। তো এইটা যদি আমরা আমাদের ক্যাপিটালে ব্যবহার করি, তাহলে আমাদের 1% লোন কমে যাবে। শুধুমাত্র এইটাও আমাদের সরকারের কাছে আমাদের আবেদন রয়েছে। একটা মাঝারি মানের ইন্ডাস্ট্রি করতে আপনাদের ক্যাপিটালের প্রয়োজন কত? দেখেন, যদি আমরা ধরে নেই, যদি একটা স্পিনিংয়ের কথা, যদি 50,000 স্প্যান্ডেল থাকে, তাও কিন্তু 400 কোটি টাকা লেগে যাবে শুধুমাত্র। তারপর এইটা শুধু আমি বলতেছি শুধু ক্যাপিটাল মেশিনারি এবং এইটাকে যে বিল্ডিং বা অন্যান্য স্থাপনা যা আছে এগুলো। তো এই জন্যই আমরা সরকারের কাছে এই ব্যাপারগুলো আমরা অনুরোধ করছি, যেন আমাদেরকে ক্যাপিটাল মেশিনারির উপরে যেন 1% এটা যেন আমাদের উপরে রহিত করে। এবং আমাদের কিছু কিছু আছে র মেটেরিয়ালস, যেই সমস্ত র মেটেরিয়ালসগুলো এখন আধুনিক যুগে নতুন নতুন ফ্যাশন আসতেছে, সেই ফ্যাশনে এখন আগে তো শুধুমাত্র তুলা দিয়ে হতো, তুলার পরিবর্তে এখন বিভিন্ন রকম র মেটেরিয়ালস আসতেছে। সেই কোয়ালিটি নিয়ে আমি পরে আসছি আপনার কাছে। তা এবার আমি জনাব তৌফিক এহসান আপনার কাছে আসতে চাই যে আপনারা একটা প্রস্তাব নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন, বিশেষ করে নতুন যে ভ্যাট আইন হচ্ছে সেখানে এক স্তর বিশিষ্ট যেই নতুন ভ্যাট আইন, তো সেটিকে আপনারা চাচ্ছেন যে আগের মতো প্যাকেজ ভ্যাট চালুর বিষয়টা বলছেন। তো আপনাদের আসলে যুক্তিটা কি? আসলে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে 1971 সনে দেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 46 ইয়ার্স হয়েছে। আমরা কিন্তু এই 46 ইয়ার্সের মধ্যে
মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে গোটা জাতি কিন্তু আজকে বিশ্বের দরবারে বাংলাদেশ অনেকগুলি সেক্টর ব্যাপকভাবে সুনাম অর্জন করতে পেরেছে। এটা সম্ভব হয়েছে দেশপ্রেম এবং সরকারের সার্বিক সহযোগিতার মাধ্যমে। আমরা ভ্যাটের কিছু সমস্যা রয়েছে এবং জটিলতাও আছে, যেটা সাধারণ মাঝারি আকারের ব্যবসায়ীদের সাথে এই নতুন ভ্যাট আইনের একটা দূরত্ব সৃষ্টি করেছে। তার জন্য কিছুদিন আগে আমাদের এফডিসিসিআই এর মাধ্যমে সরকারের সাথে এনবিআর এর সাথে আমরা একটা সুপারিশ বেঁধে দিয়েছিলাম 7 পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করে এর একটা সমস্যার সমাধান করার জন্য। তো গত বাজেটের আগে আমরা বেশ কয়েক দফা আমাদের মত বিনিময় হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে এফডিসিসিআই নিয়ে এনবিআর এর সাথে। তো শেষ পর্যন্ত দেখা গেছে যে সেগুলো আমলে না এনে কতগুলো নতুন আইন এসছে, যেটার সাথে 5% ভ্যাট যেটা আমরা দিয়ে এসেছিলাম এখন নতুন আইনের সাথে 15% সংযুক্ত হয়ে মানে সর্বমোট 15% ভ্যাট প্রদান করতে হবে। 5% দিতেন আপনারা কি এটা কি বছরে দিতেন নাকি প্রোডাক্ট মানে শুধু পণ্যের উপর মূল্য সংযোজন হলে সংযোগ করে? তো এখানে কতগুলি ব্যাপার রয়েছে। ভীষণ কে বাস্তবায়ন করতে হলে আমার বাণিজ্য মন্ত্রণালয়, অর্থমন্ত্রী মহোদয় এবং সরকার এফডিসিসি সকলকে একসাথে একটা সুনির্দিষ্ট একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এই যে ভ্যাটের যে সমস্যা দূরত্ব সৃষ্টি হচ্ছে এটাকে নিরসন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দূরত্বটা সৃষ্টি হচ্ছে কেন? যেমন প্যাকেজ ভ্যাটটা ছিল, এই প্যাকেজ ভ্যাটটাকে এই আগামী মাস থেকে এটাকে আর কোনো ভ্যাটের আওতায় আসবে না, এটা সম্পূর্ণভাবে ডিফারেন্ট খাতে চলে যাবে। 30 লাখের নিচে যাদের 30 লক্ষ টাকার নিচে টার্নওভার যাদের আছে তারা ভ্যাটের আওতায় পড়বে না, তার বাইরে যেটা আছে সেটা আসবে। কিন্তু এটা আমরা 45 লাখ টাকা আমরা একটা টার্গেট বেঁধে দিয়েছিলাম যে এখানে আসলে হয়তো বা কিছু মাঝারি আকারের ব্যবসায়ীরা এটা থেকে পরিত্রাণ পাবে। জি, আপনাদের আসলে পক্ষ থেকে কি ধরনের আপনারা প্রস্তাব দিচ্ছেন সরকারকে? বেসিক্যালি প্যাকেজ ভ্যাটের টার্নওভারটা যদি আমরা বাড়িয়ে দিই, সেটা আমরা 17, 18, 20 করতে পারি, কিন্তু সারা বাংলাদেশে ভ্যাটের আওতায় বিশাল একটা সিংহ অংশ কিন্তু ভ্যাটের আওতায় আসেনি। একটা 5 ইয়ার্সের মাস্টার প্ল্যান যদি আমরা হাতে নিতে পারি এবং এর মধ্যে আমাদেরকে এই ভ্যাটের আওতায় এই পুরা রাষ্ট্রের সবাইকে যদি আমরা ভ্যাটের আওতায় আনতে পারি, তারপরে আমাদের এই যে নতুন যে পলিসি আছে এগুলি যদি সামনে লাগাতে পারি 5 ইয়ার্সের পর, তাহলে দেখা যাবে যে এই 5 ইয়ার্সের মধ্যে যারা 85% যারা এখনও ভ্যাটের আওতায় আসেনি ওনারা চলে এসছে এবং আগামীতে নিউ পলিসি যেটা অ্যাডাপ্ট হচ্ছে এটার সাথে সংযুক্ত হচ্ছে, তাহলে দেখা যাবে যে সরকারের কোষাগারে ভ্যাটের যে টার্গেট আমি মনে করি তার থেকে 5000% বেশি ভ্যাট আদায় করা রাষ্ট্রের কোষাগারে যাওয়া সম্ভব। অবশ্যই সেটার ক্ষেত্রে অভ্যন্তরীণ যে চাহিদা সেটিও বৃদ্ধি করা প্রয়োজন এবং অভ্যন্তরীণ চাহিদা সৃষ্টির জন্য যারা বিশেষ ভূমিকা রাখেন আমাদের পোশাক খাত থেকে আমরা যেই রপ্তানি আয় করে থাকি, তো পোশাক খাতের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে আপনাদের টেক্সটাইলের একটা বড় সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমরা অনেক বেশি মূল্য সংযোজন করতে পারছি, আমরা বেশি আয় করছি, কিন্তু নতুন বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সমস্যায় আপনারা পড়ছেন সেটি নিয়ে আপনার কাছে আমি জানতে চাই। তবে তার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই। বাংলাদেশ ইউভুক্ত দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে, কিন্তু সেই তুলনায় ইউরোপীয় বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। ইইউ বাংলাদেশ বিজনেস ক্লাইমেটের প্রথম ডায়ালগে পিয়েরু মায়াদু বলেন, সন্ত্রাসবাদ ও বিদেশিদের হত্যাকাণ্ড এবং গ্যাস ও অবকাঠামোগত দুর্বলতার কারণে বিদেশিরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। আমাদের স্বীকার করতে হবে ইইউ বিনিয়োগ বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। রাজনৈতিক অস্থিতিশীলতা এর একটি বড় কারণ। সম্প্রতি জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, বিদেশি সহ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে যার রহস্য এখনও উদ্ঘাটন হয়নি।
অপরাধীরাও ধরা পড়েনি। তাছাড়া জ্বালানি ঘাটতি এবং দুর্বল অবকাঠামো বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইইউ বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আশ্বাস দেন। আমাদের বিনিয়োগ নীতি আকর্ষণীয়। এখানে বিদেশিরা শতভাগ বিনিয়োগ করতে পারে এবং এখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। ইউরোপীয় বিনিয়োগকারীরা যেসব উদ্বেগের কথা জানিয়েছে তা সর্বোচ্চ গুরুত্ব সহকারে সমাধান করা হবে। এছাড়া ইইউ চাইলে তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতেও প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এছাড়া ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি ও সার্ভিস সেক্টরে ইইউ বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি শুল্ক অশুল্ক বাধা দূর করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হতে চাই, আর এটা তখনই সম্ভব যে সমস্যাগুলো আলোচনা হলো তা যখন সমাধান হবে। ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে লাইসেন্স ইস্যু এবং সেবা খাতে বিনিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে সেবা খাতে বিনিয়োগে যে নিষেধাজ্ঞা ছিল তা হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে। হাইকোর্টের রায় অনুযায়ী এখন সেবা খাতে বিনিয়োগে আর বাধা নেই। বাংলাদেশে কর জটিলতা দূরীকরণ সহ কাস্টমসের স্বচ্ছতা নিশ্চিত করা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করা সহ 5টি বিষয়ে আলোচনা হয় বৈঠকে। জনাব ফজলুল হক, বিদেশি বিনিয়োগকারীরা যেই ধরনের উদ্বেগের কথা জানিয়েছে এবং আপনারা আসলে কি ধরনের পরিবেশ আপনারা ফেস করছেন, তো সেই বিদেশি বিনিয়োগকারীদের সাথে আপনাদের আসলে কোনো মিল পাচ্ছেন কিনা, তাদের যেই কনসার্নগুলো আছে? ওনারা যে কথাটা বলতে চাচ্ছে, না, রাজনৈতিক বর্তমান যে অবস্থা, কোনো অস্থিরতা নেই, এটা আমাদের ইন্ডাস্ট্রি বৃদ্ধির জন্য একটা বড় আমাদের আগায় নিবে, এটা ইতিবাচক, এটা ইন্ডাস্ট্রির জন্য। আরেকটা কথা যে আমরা যেটার জন্য পিছিয়ে রয়েছি সেটা হলো, আমরা সরকারের কাছে একটা কথা বারবার বলতেছি যে আমাদেরকে গ্যাস দেওয়া হোক, ইন্ডাস্ট্রির জন্য গ্যাস দেওয়া হোক। কারণ বিশেষ করে এই স্পিনিং মিলগুলো, এখানে আমরা তুলা আমদানি করি। ফার্স্ট হচ্ছে তুলা আমদানি করি, সেকেন্ড কিন্তু বিদ্যুৎ হচ্ছে একটা র মেটেরিয়ালসের মতো, মানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম মানে টাকা চলে যায় বিদ্যুতে, এবং এগুলোর জন্য আমাদের এখনও যে ইলেকট্রিসিটিটা আছে সেটা আমরা বলি যে আমাদের এখনও কোয়ালিটি বিদ্যুৎ হয়নি। এখনও আমাদের যদি সরকার যদি আমাদের বিশেষ করে টেক্সটাইল সেক্টরে যদি আমাদের গ্যাসটা দিত, আমরা কিন্তু আরও ইন্ডাস্ট্রিতে আগায় নিয়ে যেতে পারতাম। এবং যেই কথাটা যে যেই জোনগুলো তৈরি করছে, এই জোনগুলো আমাদের জন্য ইতিবাচক, এটা মনে করি যে না, এটা ভালো উদ্যোগ, কিন্তু ভালো উদ্যোগ, কিন্তু এখনও তো ওইগুলো মানে হইতে সময় লাগবে। এবং বড় ইন্ডাস্ট্রি যেরকম একটা স্পিনিং মিল, সেখানে একটা স্পিনিং মিলেই 50 বিঘা দরকার, সেখানে কিন্তু এত জমি কিন্তু ওখানে পাওয়া যাবে না। তো সুতরাং আমরা মনে করি যে আমাদের বিদেশিদের যে সমস্যা এবং আমাদের বাংলাদেশের যে ইনভেস্টরের যে সমস্যা, একই সমস্যা না। আমরা যেভাবে ফ্রিলি চলাফেরা করতে পারি, তারা কিন্তু ওইভাবে পারে না। এবং আমি মনে করি যে আমাদের এখানে অনেক ইনভেস্টর আছে, অনেক বিনিয়োগের জন্য এখানে অনেকেই কিন্তু ইন্টারেস্টেড, কিন্তু আমরা ওরকম হয়তো কিছু সুযোগ সুবিধার অভাবে, বিশেষ করে এই গ্যাসের অভাবেই কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। আচ্ছা, কোন কর অবকাশের কি আপনাদের? আমরা কর অবকাশটা আগে যেরকমভাবে ছিল, যে আমরা শুনতেছি এবার নাকি কর অবকাশ একেবারেই উঠাই দিবে। না, কর অবকাশটা যদি না থাকে তাহলে কিন্তু মানে যে সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি হয় নাই, সেই সমস্ত জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিগুলো হবে না। আজকে ধরেন সিলেটের মতো জায়গায়, হবিগঞ্জে এখন নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে। এটারও একটা দুটা কারণ ছিল ওখানে দুটা কারণ, একটা হচ্ছে গ্যাস এবং একটা কর অবকাশ। তো কর অবকাশটা যদি 5টা বছর থাকে, তাহলে কিন্তু আমরা চাচ্ছি যে আরও 5টা বছর কর অবকাশ থাকুক, তাহলে আরো কিছু জায়গায় প্রত্যন্ত অঞ্চলের ঢাকা, গাজীপুর বা আমরা এর বাইরে গিয়েও আমাদের নতুন কিছু ইন্ডাস্ট্রি হোক,
এটা কিন্তু আমরাও কিন্তু আশা করি সরকার অবশ্যই এই ব্যাপারগুলো একটু নজর রাখবে। মাঝারি যেই দোকান মালিক যারা আছেন তাদের ক্ষেত্রে আপনাদের আসলে প্রস্তাব আর কি আছে, আপনারা কি আমাদের প্রস্তাবের মধ্যে রয়েছে যেমন ক্ষুদ্র কুটির শিল্প কেবল উৎপাদন পর্যায়ে 36 লক্ষ টাকার ঊর্ধ্বে 1.50 কোটি টাকা পর্যন্ত টার্নওভারের উপরে 3% হারে টার্নওভারের কর পরিশোধের বিধানটা করা। ক্ষুদ্র মাঝারি শিল্প ও সকল সেবা খাতে 26.67% হিসাব গণনা করে তার উপর 15% অর্থাৎ সরবরাহের মূল্যের উপর 4% হারের মূসক পরিশোধের বিধান করা। আমরা বেসিক্যালি ব্যবসায় পর্যায়ে তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি যারা শেয়ার মেশিন ব্যবহার করে নির্ধারিত পণ্যের মূল্য বিক্রি করে থাকেন তারা টার্নওভারের পরিমাণ নির্বিচারে মূল্যে সংশোধনে 13.33% হিসাব গণনা করে তার উপর 15% অর্থাৎ সরবরাহের উপর 2% হারে টার্নওভারের কর পরিশোধের বিধানটা করা। এটা মাননীয় প্রধানমন্ত্রী উনি একমাত্র পারেন। উনি এমন কোনো বিষয় নেই যে বাংলাদেশের সমস্যা আসলে ওনার মাধ্যমে নিরসন হয়েছে, সব কিছু উনি প্রবলেম সলভ করে দিয়েছেন। আমরাও চাই যে অর্থ মহোদয়কে নিয়ে প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে এফডিসিসিআর মাধ্যমে এই ভ্যাটের যে সমস্যাগুলো তৈরি হয়েছে এগুলি আলাপ আলোচনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উনি পারবেন একমাত্র সাধারণ এবং ইনোসেন্ট ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়াতে। এবং আমি মনে করি আগামী যে বাজেটটা আসছে এটা বাংলাদেশের জন্য একটা মাইন্ডফুল বাজেট আসবে, যে বাজেটের মাধ্যমে মুক্তবাজার অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ একটা সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এবং আপনি লক্ষ্য করে দেখেছেন যে আমাদের এভিডেন্স মানি যে সমস্ত ইয়াং জেনারেশন ছেলেরা সিঙ্গাপুর থেকে শুরু করে সারা পৃথিবীতে তারা বসবাস করছে এবং তাদের অর্থ বাংলাদেশে এসে আজকে অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী হচ্ছে। পাশাপাশি আমাদের যে ইন্ডাস্ট্রি জোন, যে ফার্মাসিউটিক্যাল দেখেন সারা বিশ্বে প্রায় মোর দেন 113টা দেশে আমাদের ফার্মাসিউটিক্যাল আইটেম রপ্তানি হচ্ছে। গার্মেন্টস বাংলাদেশে সিংহ অংশ দখল করে রেখেছে। এছাড়া অনেকগুলি প্রোডাক্ট রয়েছে যেগুলি বাংলাদেশ অনেক সুনাম অর্জন করেছে। কিন্তু এগুলিকে জীবিত করার জন্য এবং আরও নতুন কিছু ইন্ডাস্ট্রি আমাদের দেশে তৈরি করার জন্য সরকারের সহযোগিতা দরকার আছে, ব্যবসায়ীদেরও পাশাপাশি এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। এই সমন্বয় নিয়ে আমরা চাই যে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তির উপর আমরা স্বাধীনতা অর্জন করেছি এক সাগর রক্তের বিনিময়ে, আমরা কিন্তু সারা পৃথিবীতে আমাদের ব্যবসার বান্ধব দিয়ে কিন্তু পরিচিতি লাভ করতে পেরেছি। সেটা নিশ্চয়ই হবে। জনাব ফজলুল হক, আপনি যেই সেক্টরে কাজ আছেন তো সেখানে আপনারা পোশাক খাতে বিশেষ করে নিট এবং ওভেনে, নিটে আপনারা প্রায় 90% আপনারা চাহিদা লোকালি পূরণ করছেন, কিন্তু ওভেনে দেখা যাচ্ছে 30 থেকে 40% মতো হচ্ছে। তো এটার কারণটা কি আসলে? এবং ডেনিমের ক্ষেত্রেও, ডেনিম বাংলাদেশের ডেনিম এক্সপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি ডেনিম এক্সপোর্ট হয়ে থাকে বাংলাদেশ থেকে। তো সেই ডেনিম ফেব্রিক তৈরির আপনাদের কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না কেন? দেখেন, প্রথম কথা যে আমরা বাংলাদেশে বেশি দিন ধরে তো আর গার্মেন্টস সেক্টর আসেনি, এবং গার্মেন্টস সেক্টরে যেভাবে ছোট ছোট ইন্ডাস্ট্রি দিয়ে যে গার্মেন্টস আসছে, প্রথম গার্মেন্টস আসছে নিট ইয়ার্নটাই আমরা তৈরি করছি। তো নিট ইয়ার্ন তৈরি করছি, তারপরেই কিন্তু আমাদের ওভেন ইয়ার্নের জন্য ফেব্রিক্স বানানো শুরু হয়েছে। তো শুরু হয়েছে সেখানে ফেব্রিক্স, এক একটা ফ্যাক্টরি ফেব্রিক্সের বানানোর জন্য অনেক ইনভেস্টমেন্ট দরকার, এবং প্রচুর এটাকে ইলেকট্রিসিটি বলেন আর গ্যাস দিয়ে বিদ্যুৎ দরকার। আমাদের প্রথম স্তরটা ছিল যে আমরা নিট ইয়ার্ন বানাইছি, নিট ইয়ার্নে প্রচুর এক্সপোর্ট করতেছি, এরপরেই শুধু ওভেন ইয়ার্নটা ধরবে। তো এরপরে কিন্তু নতুন করে ইন্ডাস্ট্রি হতেছে না, আপনারা জানেন। শুধুমাত্র কি বাজেটে কোনো ধরনের সুযোগ সুবিধা দিলে কি বাড়তে পারে কোনো বিনিয়োগ?
বিনিয়োগ ওভেনের ক্ষেত্রে যেমন আপনাদের র মেটেরিয়াল আমদানির যে শুল্ক যেসব না, আছে আমাদের কিন্তু কিছু কিছু র মেটেরিয়ালসের জন্য আমরা প্রস্তাব করছি, কিছু র মেটেরিয়ালস যেটা নাকি গভর্নমেন্ট ডিউটি বসাইছে না, সেটা কি? সেটা কিছু র মেটেরিয়ালসের জন্য এগুলো যদি, কারণ এখন আধুনিক বিশ্বে নতুন নতুন ফ্যাশন আসতেছে। এখন একটা সময় ছিল শুধুমাত্র তুলা দিয়ে এই পোশাক তৈরি করতো, কিন্তু এখন কিন্তু তা না। আমাদের এখন গাছের ছাল দিয়েও কিন্তু এখন ইয়ান তৈরি হচ্ছে, ইয়ান তৈরি তো হচ্ছে। সেই সব এগুলোর উপরে ডিউটি ফ্রি করতে হবে, ফ্রি করে দিলে হয়তো তাহলে কিন্তু আপনারা আমাদের আরো বেশি প্রোডাক্টিভিটি আগ্রহ বাড়াইতে প্রকাশ করা যাবে। করবে। তো আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আগামীতে আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক শুনছিলেন আমাদের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।